আপনি কি মাছ ধরতে ভালোবাসেন? জাল দিয়ে হোক বা ছিপ দিয়ে। যাদের মাছ ধরার নেশা আছে তারাই জানে এই ভালোবাসার ব্যাপারটা। আজকের প্রথম এক্সপিরিয়েন্স এই ভালোবাসা নিয়ে। তবে শুধু তাই নয়, এর মধ্যে রয়েছে আরো অনেক কিছু। নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজ আপনাদের জন্য রয়েছে দুখানা অভিজ্ঞতা। সেই সব অভিজ্ঞতা শোনাবো, তবে তার আগে একটা ছোট্ট জিনিস বলতে চাই। এই মুহূর্তে চারিদিকে যা চলছে, এই একটা যুদ্ধের পরিস্থিতি, এই সময় অনেক রকম ভুলভাল খবর কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে। একটাই অনুরোধ সবার কাছে, দুমদাম যে কোনো খবরে বিশ্বাস করে নেবেন না। হয়তো সব খবর ঠিক নয়, অনেক কিছুই গুজব, তাই গুজবে কান দেবেন না আর গুজব ছড়াবেন না। সবাই সব খবরের একেবারে সত্যতা যাচাই করে তারপরেই কিন্তু বিশ্বাস করবেন। আচ্ছা, আজকের এই এপিসোডের অভিজ্ঞতা শোনানোর আগে ছোট্ট একটা জিনিস রোজকার মতো বলতেই হয়। যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, সেটা খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে, না হয় রেকর্ড করতে হবে, এবং তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজের ইনবক্সে, অথবা আপনি আমায় সোজা মেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকে প্রথমেই রয়েছে আপনাদের জন্য বিভাসের পাঠানো এক্সপিরিয়েন্স, এবং সেই অভিজ্ঞতা দিয়ে শুরু করছি, এবং তারপরেই আপনাদের জন্য রয়েছে একটা বেশ ইন্টারেস্টিং এবং একটা স্পেশাল অভিজ্ঞতা। সেখানে যাব, তবে শুরু করছি বিভাসের পাঠানো একটা দুর্দান্ত অভিজ্ঞতা দিয়ে। নমস্কার জো, বিভাসের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা নিও। তোমার চ্যানেলের গল্পগুলো আমি সময় পেলেই শুনি, এক এক করে বেশ ইন্টারেস্টিং লাগে। গল্পের প্রেরকদের সকলকে আমার অনেক শুভেচ্ছা রইল। আজ আমি বলতে চলেছি আমার বাবার মুখ থেকে শোনা তার নিজের জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতা। এটি ভূতের কিনা সেটা শ্রোতারাই বিচার করে বলবে। আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। আমাদের কাপড়ের ব্যবসা ছিল। জীবিকার এই স্বাধীনতার কারণে বাবা নিজের জীবনটাকে বেশ উপভোগ করতেন নিজের মতো করে। ইচ্ছা না থাকলে কাজেই বেরোতেন না কখনো কখনো। বাবার বিভিন্ন শখের মধ্যে একটা ছিল মাছ ধরার নেশা। বর্ষা নামলে তাকে আর ঘরে ধরে রাখা যেত না, সে যতই ঘোর বর্ষা হোক। বাবা মজা করে বলতেন মাছ নাকি ওনাকে ডাকে। বাবা মাছ ধরতে বেরোলে আমরা জানতাম যে আজ বাড়িতে মাছ কিছু না কিছু আসবেই। শুধু নেশাই তো ছিল না, বাবা ছিলেন মাছ ধরতে দারুণ দক্ষ। তাই আমাদের বাড়িতে ছিল মাছ ধরবার নানান সরঞ্জাম, নানা রকমের ছোট বড় মাছ ধরার জাল, কোচ, ছিপ, বড়শি ইত্যাদি। তাই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 20 বছর আগে। আমাদের বাড়িটি জোকার একটা পাড়ায়। এই পাড়াটা অনেক বড়, তাই আয়তনের বিচারে একে পাড়া না বলে একটা গ্রাম বলাই যেতে পারে। তখন এই গ্রামের শেষে ছিল মাঠঘাট। মাঠগুলিতে ছিল নানান ধরনের ছোট বড় গাছ, ছিল বহু তাল গাছ, যা অনেক দূর থেকে দেখা যেত। আর মাঠের পরে ছিল অনেক দূর বিস্তৃত জলাভূমি। অনেক মাছ পাওয়া যেত ওই জলা জায়গাগুলিতে। কখনো ভারী বৃষ্টিতে, বিশেষ করে বর্ষাকালে, ওই জলা জমিগুলি ভেসে গিয়ে মাছ চলে আসতো একেবারে মাঠগুলোতে। আর ওই খোলা মাঠ আর জলা জায়গাগুলো ছিল বাবার মাছ ধরার বিচরণ ক্ষেত্র। বর্ষা আসার পর থেকে ওই মাঠে প্রচুর মাছ পাওয়া যেত। গ্রামের অনেকেই সেখানে মাছ ধরতে যেত। তা আমি যে সময়কার কথা বলছি তখন ঘোর বর্ষাকাল, ওই আষাঢ় মাসের শেষ দিকটা হবে। সারাদিন অবিরাম বৃষ্টির ফলে মাঠঘাট একেবারে জলে পড়ে গেছে, তবুও বৃষ্টি থামবার নাম নেই। সন্ধ্যের আগেই সেদিন বাবা 2 বার জামা চেঞ্জ করে ফেলেছে, মানে উনি সারাদিন মাছ খুঁজে চলেছেন। মা তো সমানে গজগজ করতে থাকেন, বলেন কি হবে এত মাছ ধরে, কে শোনে মায়ের কথা। বলেন আরে দাঁড়াও না, বাড়িতে বসে কি করব। অবশ্য ভাই আর আমার খুব মজা লাগতো এই ধরে আনা মাছ দেখে। সে মাছের স্বাদই ছিল আলাদা। সেদিন রাতের খাওয়া দাওয়া শেষ করে ছাতা আর কোচ নিয়ে আর একটা 3 সেলের টর্চ নিয়ে বাবা বেরিয়ে যায় মাছ ধরতে। রাত তখন প্রায় 10টা কি 11টা। আমরা, মানে আমি, মা আর ভাই, আমরা শুয়ে পড়লাম। এর পরের ঘটনাটা বাবার মুখের কথা।
সরাসরি তুলে দিচ্ছি। অন্ধকার রাত, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এক নাগারে, সাথে মাঝে মধ্যে বিদ্যুতের চমকানি আর মেঘের গুড়ু গুড়ু গর্জন। ব্যাঙের ডাক শোনা যাচ্ছে চারিদিকে। আকাশের মেঘ দেখে মনে হলো এ রাতে আর বৃষ্টি থামবার নয়। যখন মাঠের প্রান্তে এলাম, দেখলাম মাঠ জলে ভরে গেছে। আমি নেমে দেখলাম জল জমেছে কোথাও গোড়ালি থেকে ওপরে, কোথাও আবার হাঁটু ছুঁই ছুঁই। টর্চ ফেলে দেখলাম যে মাঠে মাছ আছে ভালোই। মনটা খুশিতে নেচে উঠল। মাছ ধরতেও শুরু করলাম। কত রকম জিওল জাতীয় মাছ, কই, শিঙি, মাগুর, ট্যাংরা, শোল, আরও কত রকম মাছও পেলাম অনেক। রাত বেশি হয় আর তেমন কোনো লোককে সেদিন মাঠে দেখলাম না। বেশি লোক থাকলে আবার মাছ ধরতে অসুবিধা হয়, তাই ওই দিন বেশ সুবিধেই হচ্ছিল। 1-1.5 ঘন্টার ভেতরে আমার ব্যাগ প্রায় অর্ধেক ভরে গেল। এবার মাছ ধরতে ধরতে অনেকটাই এগিয়ে গেছি। হঠাৎ একটা দৃশ্য দেখে আমার সারা শরীর কেঁপে উঠল। যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক সামনে 10-12 হাত দূরে ডান দিকে 2-3টে বড় তাল গাছ, আর তার একটু তফাতে রয়েছে একটা নির্মায়মান ইটের বাড়ি। হঠাৎই ওই তাল গাছগুলির একটিতে শুরু হলো বেজায় তাণ্ডব। হুড়মুড় করে উঠল তাল গাছের পাতাগুলো। মানে জোর ঝড়ের সময় এমনটা হতে পারে, অথচ তখন কোনো ঝোড়ো হাওয়া বা ঝড় হচ্ছিল না। তাল গাছের একটা শুকনো পাতাও পড়ে যেতে দেখলাম। মনে হলো কোনো অদৃশ্য শক্তি গাছটির মাথা ধরে নাড়াচ্ছে, অথচ তার পাশের গাছ দুটি একেবারেই স্থির রয়েছে। প্রথমটা একটু ভয় পেলেও আমি নিজেকে সামলে নিলাম। মনে মনে ভগবানের নাম করতে থাকলাম। মিনিট খানেক পর ওই গাছের পাতার নড়াচড়া একেবারেই থেমে গেল। আমি কিছু বুঝতে না পেরে জলের মধ্যেই ওভাবেই থমকে দাঁড়িয়ে রইলাম। টর্চ মেরে গাছে কাউকে দেখতে পেলাম না। মনে সাহস আনলাম, ভাবলাম ওসব কিছু না, এতে ভয় পাওয়ার কি আছে। তারপর আবার মাছ ধরতে শুরু করলাম। জলের দিকে তাকিয়ে দেখলাম মাছের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এরপর ঘটল আর এক কাণ্ড। একটি বড় মাছ দেখে সেটিকে ধরার জন্য যেই কোচ দিয়ে আঘাত করেছি, তৎক্ষণাৎ ওই নির্মায়মান বাড়ির ভেতর থেকে একটি মানুষের গলার শব্দ শোনা গেল। পুরুষ কণ্ঠে কেউ যেন বলে উঠল, হেইয়ো। কানের শোনার ভুল মনে করে দ্বিতীয়বার যেই কোচ চালিয়েছি, আবার সেই একই কণ্ঠস্বর শুনতে পেলাম, হেইয়ো। বেশ গম্ভীর আর জোর গলার আওয়াজ। এবার আমার শোনার কোনো ভুল হয়নি। নির্জন স্থানে অমন শব্দ আসবে কোথা থেকে? আর এটি মেঘ গর্জনের শব্দ নয়। তৃতীয়বার আর কোচ চালাতে সাহস হয়নি আমার। ভাবলাম ওই ঘরের মধ্যে হয়তো কেউ আছে, আমার সাথে মজা করছে। আমি আগামাথা না ভেবে গিয়ে ঢুকলাম ওই বাড়িটির ভেতরে। হাতে তো 3 সেলের টর্চ রয়েছে, কিসের ভয়। দেখলাম পাশাপাশি 2টি ঘর আছে বাড়িটিতে। প্রথম ঘরে ঢুকতেই আমার পা মাটিতে প্রায় 4-5 ইঞ্চি বসে গেল। পাকা একতলা বাড়িটির দরজা জানালা বলে কিছুই ছিল না। বুঝলাম নতুন ফেলা মাটি বৃষ্টির জল পড়তেই নরম হয়েছে।
ওইভাবেই পা ফেলে ফেলে ভেতরে ঢুকলাম। ঘরের মাঝামাঝি গিয়ে টর্চ ফেলে চারিদিকে ভালো করে দেখলাম কেউ কোথাও আছে কিনা। না, কেউ নেই, ঘরে কিচ্ছু নেই। আর কেউ ঘরে ঢুকলে তো তার পায়ের ছাপ থাকবে, নরম মাটি, কিন্তু কোথাও কারুর পায়ের একটিও দাগ নেই। তারপর ঢুকলাম দ্বিতীয় ঘরে, সেখানেও দেখলাম কেউ নেই, আর কোনো পায়ের ছাপ নেই। এবার আমার ভয় হলো। ভাবলাম আর মাছ ধরে কাজ নেই। একের পর এক যে অশরীরী কার্যকলাপ শুরু হয়েছে সেটা ভালোই বুঝলাম। বৃষ্টিটাও বেড়েছে তখন। বেগতিক দেখে নিজের গাত্রবন্ধন করে নিলাম। এই গাত্রবন্ধন আমার ঠাকুমার থেকে শেখা ছিল। এবার বাড়ির দিকে পা বাড়ালাম। ফেরার পথে দূরে আবার একটা নারকেল গাছে শুরু হলো আগের সেই তাল গাছের মতো তাণ্ডব। সত্যি বলতে এবারে কিন্তু বাড়ি ফেরার পথে আমার ভয়ে গায়ে কাঁটা দিতে লাগলো। আমি কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে এলাম। বাড়িতে ফিরে তখনকার মতো আমি কাউকে কিচ্ছু বলিনি। তবে সে রাতে আর অন্য কোনো ভয়ের ঘটনা ঘটেনি। এই ছিল আমার বাবার মুখ থেকে শোনা তারই জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতা। পরদিন সকালে আমরা বাবার মুখ থেকে এই সব কথা শুনি। এবার তোমাদের কাছে যদি এই ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা থাকে অবশ্যই বলো। বাবার জীবনে এমন আরো বেশ কিছু অদ্ভুত অভিজ্ঞতা আছে, একে একে শোনাবো তোমাদের। ধন্যবাদ। শুনলেন বিভাসের পাঠানো অভিজ্ঞতা। আশা করি আপনাদের এই অভিজ্ঞতাটা বেশ ইন্টারেস্টিং লেগেছে, এবং পরিবারের কারোর যখন এমন কোনো ঘটনা ঘটে, এমন কোনো এক্সপিরিয়েন্স হয়, সেটা শুনতে কিন্তু আমাদের দারুণ লাগে। এবার এই যে ঘটনাটা ঘটলো, সেখানে প্রশ্ন এটাই, সেদিন কি বিভাসের বাবা ভুল শুনেছিলেন? কিন্তু ভুল তো হওয়ার কথা নয়। তাহলে সেই যে ডাক, সেই যে আওয়াজ, একটা ভারী আওয়াজ, আওয়াজটা কার ছিল? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানান। আর আবারও, যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, খুব সহজেই করতে পারেন শেয়ার। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপরে সেটা সোজা পাঠিয়ে দিন আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি আমায় মেল করুন, আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। এবারে চলে যাব আজকের পরবর্তী অভিজ্ঞতায়। এই অভিজ্ঞতা পাঠিয়েছেন মৌসুমীদি, এবং এই অভিজ্ঞতাটা স্পেশাল এই কারণেই কারণ মৌসুমীদি নিজের মায়ের একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন, এবং তিনি চেয়েছেন যেন এই অভিজ্ঞতাটা আমি শোনাই। অবশ্যই শোনাবো, দুর্দান্ত একটা অভিজ্ঞতা, এবং আজকের দিনে কেন শোনাচ্ছি সেটা শুনলেই আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুনিয়ে ফেলি মৌসুমীদির পাঠানো অভিজ্ঞতা। নমস্কার জো, আমি মৌসুমী মণ্ডল বলছি, বারুইপুর দত্তপাড়া থেকে। আমার মায়ের নাম অমিতা মণ্ডল। আমি তোমার থেকে অনেকটাই বড়, তাই তুমি করেই বলছি। তোমার এই ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, শুধু আমার একার নয়, আমার মায়েরও। মৌসুমীদি এর সাথেই লিখেছেন যে উনি আমায় প্রথমে খুঁজে পান ফেসবুকে, এবং তারপরে তিনি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। অসংখ্য ধন্যবাদ মৌসুমীদি, থ্যাংক ইউ সো মাচ। এবং তারপরে উনি লিখছেন, আমার মায়ের নিজের এমন দুটো অভিজ্ঞতা আছে, আর আমার আর মায়ের আর একটা আলাদা অভিজ্ঞতা আছে। সেই তিনটে অভিজ্ঞতা তোমার আর তোমার সব শ্রোতাদের কাছে বলতে চাই। তবে আজ আমি একটা অভিজ্ঞতা বলবো, বাকি দুটো অন্য দিন বলবো। আর আমার ইচ্ছে তুমি আমার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটা মাদার্স ডের দিন পড়ে শোনাও। যদিও মায়ের জন্য আলাদা করে কোনো দিন হয় না, তাও মাদার্স ডের দিন কিছু দিতে পারলে মনটা ভালো লাগে। মাদার্স ডে আগামীকাল মানে জাস্ট কয়েকটা ঘন্টা। আমি এক্ষুনি সমস্ত মায়েদের জানাই মাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা। উইশিং অল দি মাদার্স আ ভেরি হ্যাপি মাদার্স ডে ইন অ্যাডভান্স। এবারে মৌসুমীদি যা লিখছে,
আজ যেটা বলবো সেটা ঘটে 1982 সালে। এই ঘটনাটা আমার মায়ের সাথে ঘটে। এখানে বলে রাখি, আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়ি খুবই কাছে। রাস্তা দিয়ে হেঁটে যেতে 2 মিনিট লাগে। আর আমাদের বাড়ির পেছন দিয়ে একটা বাগান আছে, শর্টকাট রাস্তা, সেটা দিয়ে হেঁটে যেতে লাগে মাত্র 30 সেকেন্ড। আমি আগেই বলেছি আমি তোমার থেকে অনেকটাই বড়, তাই আমার জন্ম 1980 সালে, আর আমার বয়স তখন 2 বছর। আমাদের যৌথ পরিবার। আমার মা বাড়ির ছোট বউ হলেও আমার মাকে পুরো যৌথ পরিবারের সবার দায়িত্ব নিতে হয়, কারণ আগেকার দিনে যা হতো আর কি। আগেকার দিনে আমার ঠাকুমারা খুব তাড়াতাড়ি রাতের রান্না শেষ করে গল্প করত। আগেকার দিনে তো গ্যাস ছিল না, তাই কয়লার উনুনে বা কাঠের জালে রান্না হতো। আমার মা একা হাতে উনুন জ্বালানো থেকে শুরু করে রান্না বাটনা বাটা সব কিছু করত। তাই আমাকে দুপুর 3টের সময় দুধ খাইয়ে আমাদের বাড়ির পেছনে যে বাগান, সেই শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে মামার বাড়িতে দিদা দাদুর কাছে দিয়ে আসত। সেই রকমই একদিন দুপুর 3টে নাগাদ আমাকে দিতে যাওয়ার সময় একটা হালকা বাতাস আমার মাকে ছুঁয়ে যায়। মা তখন কিছু বুঝতে পারে না, মনে করে যে নর্মাল হাওয়া দিয়েছিল তাই বাতাসটা গায়ে লেগেছে। মা আমাকে দিদার কাছে দিয়ে এসে রান্না করে এবং রোজকার সমস্ত কাজকর্মই করে। কোনো কিছুই জানতে পারে না, হঠাৎ করেই সেদিনই রাত 1টা নাগাদ মায়ের খুব জ্বর আসে। আর সেই জ্বর রাত 2:30 অবধি থাকে। তারপর আবার সেই জ্বর কমে যায়। আবার কোনো কোনো দিন অন্য সময়ে জ্বর আসতো এবং এইভাবে রোজ রাতে একই সময়ে জ্বর আসতো। আর আমার মায়ের ওই সময় যায় খুব খিদে পেত। খিদে পেলে আমরা সাধারণ মানুষ যা করি আর কি, ভাত রুটি মুড়ি বা অন্য কিছু খাই। এখানে একটা কথা বলে রাখি, আমার মা কিন্তু ঝাল একেবারেই খেতে পারে না, এখনো না। কিন্তু ওই সময় যায় মা মুঠো মুঠো গুঁড়ো লঙ্কা দিয়ে মুড়ি আর জল দিয়ে মিশিয়ে খেত, আর কিচ্ছু না। দিনে দিনে আমার মা শুকিয়ে যাচ্ছিল। আমার দাদু খুব গান বাজনা ভালোবাসত, তাই আমার ঠাকুমার ছোট ভাই, উনি কীর্তন করতেন এবং ঝাড়ফুঁকো করতেন। সেই ছোট দাদু রোজ সন্ধ্যের সময় আমাদের বাড়িতে এসে গান বাজনা করত। আমার ঠাকুমা ছোট দাদুকে মায়ের এই পুরো ব্যাপারটা বলে। সেটা শুনে ছোট দাদু মাকে ঝাড়ানোর কথা বলে। আর মাকে ঝাড়াতে বসে সেই দাদু বুঝতে পারে যে মায়ের ওপর কেউ চেপে বসে আছে আর মায়ের সব রক্ত শুষে নিচ্ছে। আর এমনই যদি চলতে থাকে তাহলে নাকি মাকে নিয়েও চলে যাবে। এবার মাকে কিছু না বলে ছোট দাদু ঘর থেকে বেরিয়ে আসে আর আমার বাপিকে, ঠাকুমাকে, দিদাকে আর দাদুকে সব কথা খুলে বলে। তখন সবাই জিজ্ঞেস করে যে কি করলে আমার মাকে ছেড়ে দেবে। তখন ছোট দাদু আমার বাপিকে একটা মন্ত্রপুত দাঁতন দিয়ে যায় আর বলে যে যখন রাতে জ্বর আসবে তখন ওই দাঁতনটা আমার মায়ের মুখে পুড়ে দেবে আর মাকে বলবে যে তুমি যেখানে যাবে যাও, কিন্তু পেছনে ফিরে তাকাবে না। আর তারপর পাড়ার যে দ্বিতীয় তেমাথা, সেই তেমাথার মোড়ে গিয়ে দাঁতনটা ফেলে দিতে হবে। পরদিন রাতে যখন আবার জ্বর আসে, ওই সময় বাপি মায়ের মুখে দাঁতনটা দিয়ে বলে যে তুমি হেঁটে তেমাথার মোড়ে যাও, কিন্তু তুমি যাওয়ার সময় পেছনে তাকাবে না। মাও বেশ হেঁটে যেতে শুরু করে আর তার পেছন পেছন বাপি, ঠাকুমা আর দিদা যায়। মা যেই দ্বিতীয় তেমাথার মোড়ে যায় আর মা নিজের মুখের দাঁতনটা ফেলে দেয়, সাথে সাথেই মা ও মাগো বলে চিৎকার করে ওঠে। বাপি মাকে গিয়ে জিজ্ঞেস করে সামনে কাকে দেখেছিলে? মা বলে প্রথম তেমাথার মোড় থেকে আমাদের পাড়ার একটা লোক, যে অনেক দিন আগে মারা গেছে, সে হেঁটে যাচ্ছিল।
মা সেই লোকটাকে চিনতে পারে যে সেই লোকটা কে ছিল। সেদিনের পর থেকে কিন্তু আমার মায়ের আর রাতে জ্বর আসেনি, বা মা কখনোই ওই রকমভাবে অদ্ভুত খাবার খায়নি। কিন্তু মা সেদিন খুব ভয় পেয়ে গেছিল, আর সেই ভয় মায়ের এখনো আছে। এই ছিল আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, আর এমন আরও দুখানা অভিজ্ঞতা রয়েছে যা আমি তোমার সাথে পরে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। তাই এই ছিল আজকের আমাদের দুখানা এক্সপিরিয়েন্স। অসংখ্য ধন্যবাদ মৌসুমীদি এবং বিভাসকে তাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করার জন্য, এবং এর সাথেই ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে এতটা সময় থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসা প্রতিনিয়ত পাচ্ছি, আশা করি এভাবেই পাবো, এবং এভাবেই হয়তো আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। সবাই খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। আজকের মতো গল্প, আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের এপিসোডে। থ্যাংক ইউ।